৩১ দফার আলোকে নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন তারেক রহমান। আজ ভাষণ দেবেন বরিশাল ও ফরিদপুরের জনসভায়। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন খুলবে ইতিবাচক পরিবর্তনের পথ। নির্বাচনে 18 কোটি মানুষের বিজয় দেখতে চায় জামাত, বললেন জামাত আমির। রাজার ছেলে রাজা প্রথা পাল্টে দেওয়ার ঘোষণা। বেশ কিছু আসনে অস্বাভাবিক ভোটার, 2 বছরেই বেড়েছে লক্ষাধিক নতুন ভোটার। কিছু আসনে উল্লেখযোগ্যভাবে কমেছে। গণভোটে হা জয়ী হলে রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধানে আসতে যাচ্ছে বহুমাত্রিক পরিবর্তন। সব ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের পথ খুলবে। নির্বাচন কমিশনের বিধি নিষেধে গণভোটে হা এর পক্ষে প্রচারে দ্বিধায় সরকারি কর্মকর্তারা। চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ভোট গ্রহণ। এবং যথাযথ মর্যাদায় পালিত মহিমান্বিত রজনী, পবিত্র শবে বরাত, আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত বন্দেগী ভগবান মুসলমানরা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদের পুরো সময় জুড়ে সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। এবারে বিস্তারিত। ধানের শীষের প্রচারে আজ দুপুরে বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখান থেকে পরে ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন। নেতারা বলছেন দলীয় প্রধানের জনসভা সফল করতে সমাগম হবে লক্ষাধিক মানুষের। নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের তথ্য ছবিতে শায়লা খানের রিপোর্ট। দীর্ঘ প্রায় 2 দশক পর বুধবার নির্বাচনী সফরে বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমনে উচ্ছ্বসিত বিভাগের নেতাকর্মীরা। দক্ষিণাঞ্চল যেহেতু একটু অবাঞ্ছিত এলাকা হিসেবে আমরা মনে করি, সেখানে আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থার যে দরকার, জরুরিতা, এটা উনি অনুভব করে ইনশাআল্লাহ বরিশালে উনি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বরিশালকে উন্নতি শিখরে নিয়ে যাবে বলে আমি আশা করি। সব জায়গার তুলনায় এই দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল বিভাগ ধানের শীষের রাজধানী নামে আখ্যায়িত। এখানে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকের কোনো তেমন একটা নেই। সেক্ষেত্রে ধানের শীষের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। দুপুর 12টায় নগরীর বেলস পার্কে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সমাবেশ সফর করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা তফসিল ঘোষণা আগে থেকেই এবং তফসিল ঘোষণার পরে থেকে তো আমরা আরও বেশি জোরদার করেছি। চেকপোস্ট আমরা জোরদার করেছি। বরিশালে জনসভা শেষে ফরিদপুর আসবেন বিএনপি চেয়ারম্যান। এখানেও নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন উপলক্ষে ফরিদপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুব আনন্দিত, উচ্ছ্বসিত। দুপুরের পর ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন। বিপুল জনসমাগমের আশা করছেন নেতাকর্মীরা। তো বছর যে তারা ভোট দিতে পারেনি, এবং আমি ভোটার হয়েছে, আমি নিজে ভোট দিতে পারিনি। আমরা এই যে তিনি আমাদের ফরিদপুরে আসছেন, সে আসা উপলক্ষে আমাদের ভিতরে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছে। ফরিদপুরের সাধারণ মানুষের মধ্যে একটা প্রচন্ড উচ্ছ্বাস এবং আবেগ কাজ করছে। তারেক রহমানের নির্বাচনী সফরে দক্ষিণাঞ্চলে কর্মী সমর্থক সহ ভোটাররাও পাবেন নতুন উদ্দীপনা। এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। 31 দফা সংস্কারের আলোকে দেশ করতে সারা দেশে জনসভার মাধ্যমে জাতিকে উদ্বুদ্ধ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতিকে এগিয়ে নিতে জেলায় জেলায় সমাবেশে তুলে ধরছেন রাষ্ট্র সংস্কারের নানা পরিকল্পনা। বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে চান তিনি। ভোট চান তার বিএনপিকে বিজয় করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আশিকুল আলমের রিপোর্ট। টানা 17 বছর পর দেশের গণতন্ত্র উত্তরণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে জাতিকে উদ্বুদ্ধ করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভাগ ও জেলায় জেলায় ছুটে চলছেন ক্লান্তিহীনভাবে।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশবাসীর সামনে তুলে ধরছেন ৩১ দফা। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে মেহনতি চাষিদের স্বাবলম্বী করতে চান তারেক রহমান। দেশের নারীদের সচ্ছল করতে দায়িত্ব পেলে দিতে চান ফ্যামিলি কার্ড, যার ঘোষণা আগেভাগেই দিয়ে রাখছেন নির্বাচনী জনসভায়। শুধু যে চা বাগান শ্রমিকরা নারীরা পাবে তা না, অন্য অন্য নারীরাও পাবে এই ফ্যামিলি কার্ড। কারা একমত, কারা চান আমরা নারীদেরকে কার্ডের ব্যবস্থা করি? আলহামদুলিল্লাহ। এবারের নির্বাচনে সবার আগে বাংলাদেশ মূল মন্ত্রকে ধারণ করে জনসমুদ্রে স্লোগান তুলছেন তিনি। তারেক রহমানের এসব পরিকল্পনায় অনেকটা মন্ত্রমুগ্ধ সর্বস্তরের মানুষ। এক একটি জনসভা পরিণত হচ্ছে জনসমুদ্রে। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। এসব জনসভায় ৩১ দফা বাস্তবায়ন পরিকল্পনাও তুলে ধরছেন তিনি। বলছেন, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান তার পরিকল্পনা বাস্তবায়নে আস্থা রাখার কথাও বলছেন দেশবাসীকে। 12ই ফেব্রুয়ারির ভোটে জয়ী হলে গড়তে চান নিরাপদ পরিবেশ সমৃদ্ধ বাংলাদেশ। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। জনসভা সফল করতে 2 জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ ও আনিসুর রহমান। প্রথমেই চলে যাচ্ছি বরিশালে শাকিল রয়েছেন। শাকিল, জানাবেন আমাদের যে জনসভার প্রস্তুতি কেমন দেখছে, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছে কিনা জানাবেন আমাদের। প্রায় 2 দশক পরে বরিশালে আসছে তারেক রহমান এবং দক্ষিণাঞ্চলবাসীর সেই যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবসান হতে যাচ্ছে। আর কয়েক ঘন্টা পরই আমরা এখানে ভোর 5টায় এসে উপস্থিত হই এই সভাস্থলের এই বেলস পার্কের মাঠে। আমরা যতই আসলে সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে এখানে। আমরা দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন আমরা দেখছি। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, নেতাকর্মীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে দক্ষিণাঞ্চলবাসীর যে আশা আকাঙ্ক্ষা, যে উন্নয়নের তাদের যে দাবি, সেই দাবিগুলোর কথা তারেক রহমান আশ্বাস দিবেন এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি সেগুলো বাস্তবায়ন করবেন, এমনটি কিন্তু আশা এই দক্ষিণাঞ্চলবাসীর। আমরা দেখেছি যে এর আগে এই সভাকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছিল বিএনপি। এর পাশাপাশি আমরা দেখেছি যে এই সভাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 5 লাখ নেতাকর্মী আজ এই মাঠে উপস্থিত হবে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব ফরিদপুরে, সেখানে আছে সহকর্মী আনিস, আমরা জানবো সেখানকার খবর। শাকিল, আপনি যেমনটি বলছেন, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখায়। এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং তাদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা শুরু করেছে। বিশেষ করে আজকে দুপুরের মধ্যে যিনি তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, আর সেই আশাকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি নেতাকর্মীরা তারা বলছেন যে তাদের কাছে তার নেতা যদি নির্বাচিত হন তাহলে তাদের নেতার কাছে কিন্তু বিভিন্ন ধরনের দাবি দেওয়া রয়েছে। আর সে বিষয়কে কেন্দ্র করে আমরা এখানে যারা রয়েছে তার সাথে একটু কথা বলবো। আপনাদের সর্বোচ্চ নেতা আসতেছেন, তার কাছে কি দাবি দেওয়া রয়েছে? আসসালামু আলাইকুম। আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান আসতেছে, আমাদের ফরিদপুরের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, জনগণ সবার পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি এবং তাকে স্বাগতম জানানোর জন্যই আমরা এই মাঠে আসছি। আর একটাই দাবি আমাদের তার কাছে যে আমাদের ফরিদপুরে অনেকেই বিভাগ দিতে চাচ্ছে, কিন্তু আমরা বিভাগটা এখনো বাস্তবায়িত
করতে হয় নেই বা দেখি নেই, কিন্তু সে যদি প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে আমাদের এই বিভাগটা সে বাস্তবায়িত করবে আমি আশা রাখি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যারা রয়েছে নেতাকর্মী তারা বলছেন যে তাদের সর্বোচ্চ নেতা তিনি আসবেন এবং ফরিদপুর বিভাগ সিটি কর্পোরেশন এবং একটি বিশ্ববিদ্যালয় সহ তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। তারা আশাবাদী যে তিনি আসার পরে এই অঞ্চলের যারা ফরিদপুর 5 জেলাকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচিত সুনিশ্চিত হবে এবং তারা আশাবাদী যে তিনি নির্বাচিত হওয়ার পরে এই তাদের দাবি দেওয়াগুলো পূরণ করবে। এই ছিল আমার কাছে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে জনসভা তারেক রহমানের জনসভা থেকে সর্বশেষ। সাবরিনা। ধন্যবাদ শাকিল ও আনিসুর আপনাদের। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল ও ফরিদপুরের প্রচারাভিযানের খবর দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাংলাদেশ টেলিভিশনে আগামী সোমবার বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিটিভি মহাপরিচালককে এ সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক আসাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভি প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতে ভূমিকা রাখতে পারে। বিটিভিতে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারে স্লট বরাদ্দ সংক্রান্ত কমিশনের নির্দেশনা অনুসরণের কথাও বলা হয় চিঠিতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এমন বক্তব্য করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। আন্তর্জাতিক এই সাময়িকীর বিশ্লেষণে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানই শীর্ষ দাবিদার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মেরামতের পথ খুলবে। বিস্তারিত জানাচ্ছেন তামিম মাহবুব। করব কাজ, গড়ব দেশ সবার আগে। যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেছে। সোমবার সাময়িকীর প্রকাশিত সর্বশেষ সংখ্যায় এক বিশ্লেষণে সাময়িকীটি লিখেছে, রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। তারেক রহমানের দেশে ফেরার সময় সমর্থকদের উচ্ছ্বাসের বর্ণনা দিয়ে দ্য ইকোনমিস্ট লিখেছে, বুলেট প্রুফ বাসে করে তিনি যখন ঢাকায় ফিরছিলেন তখন অসংখ্য সমর্থক রাস্তায় ছুটে এসে বাসটিকে ধীর গতিতে অনুসরণ করছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নির্বাচনী মাঠে বিএনপি চেয়ারম্যানের সক্রিয় হওয়ার কথাও উঠে আসে প্রতিবেদনে। উল্লেখ করা হয়েছে তার জনসভা থেকে জনসভায় ছোটা, দেশ গড়ার পরিকল্পনার কথা, সমর্থকদের ভিড় আর উত্তেজনার কথা। ইকোনমিস্ট লিখেছে, এই সবই স্পষ্ট বার্তা দেয় এই মুহূর্তে তিনি ক্ষমতার দৌড়ে সবচেয়ে আলোচিত মুখ। বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট আরও উল্লেখ করেছে, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলে সংযত শাসন দেবে বলে দাবি করলেও শহুরে মধ্যবিত্তদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নির্বাচনে দলটি একজনও নারী প্রার্থী দেয়নি এবং বিগত নির্বাচনগুলোতেও সংসদে 18টির বেশি আসন পাওয়ার ইতিহাস নেই দলটির। আর ছাত্র নেতৃত্বাধীন নতুন শক্তিগুলিও ঐক্য গড়তে ব্যর্থ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রতিবেদনের বর্ণনা অনুযায়ী ব্যবসায়ী মহল ও উদারপন্থীদের বড় অংশ তারেক রহমানকে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে দেখছেন। দীর্ঘ প্রবাস জীবনের পর তার বক্তব্যে এসেছে সংযম ও বাস্তববাদ। এই পরিস্থিতি তারেক রহমানের জন্য সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করা হয়েছে সাময়িকীর প্রতিবেদনে। বলা হয়, তার দল বিএনপির জনমত জরিপে এগিয়ে থাকার কারণে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। ভাই বোনেরা, তারা যাদের কাছে ইকোনমিস্ট লিখেছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে যে পরিবর্তনের আশা দেখেছিলেন অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা, ততটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখন আর দেখা যাচ্ছে না। 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এমন আশার কথা উঠে আসে প্রতিবেদনে। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেরপুর 3 আসনের জামাত প্রার্থী ও শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার থেকে জানা যায়, মঙ্গলবার রাত 10টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহে হাসপাতালে নেওয়ার পথে শহরের প্রবেশ মুখ ব্রিজ এলাকায় পৌঁছলে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
12 ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের নয় 18 কোটি মানুষের বিজয় দেখার প্রত্যাশা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের কাজে লাগানো হবে। ফ্যামিলি কার্ডের নামে ধোঁকা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এক্স হ্যান্ডেলের ঘটনা নিয়ে একটি দল ব্যবসা করছে। মঙ্গলবার গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। আপনপুর রিপোর্ট। গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মঙ্গলবার নির্বাচনী জনসভা করে 11 দলীয় জোট। এতে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। বিকেলে জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। নারীদের কর্মমুখী করতে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করার প্রতিশ্রুতিও দেন তিনি। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন, এটা বাচ্চার অধিকার। 3 ঘন্টার স্যালারি দেবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। শিল্প এলাকায় আমরা সংখ্যা নির্ধারণ করে দেব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে। কিছু কিছু মিডিয়া তার বক্তব্যকে রং মিশিয়ে নিজেদের মতো করে উপস্থাপন করে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে, এর নাম ইনসাফ। এর আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভায় জামায়াত আমির বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের ধোঁকা দেয়াদের আমলে কৃষকরা সারের দাবিতে গুলি খেয়ে জীবন দিয়েছিল। আমাদের সরল মনা কৃষকদেরকে ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। এদিন সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠেও জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। অভিযোগ করেন, এক্স হ্যান্ডেলের ঘটনা নিয়ে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আইডিএলসি জনতার ভোট। শীতের হিমেল হাওয়া ছাপিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ। চায়ের দোকান থেকে হাটবাজার সবখানে আলোচনার কেন্দ্রে ত্রয়োদশ নির্বাচন। দীর্ঘদিনের অবহেলা, বিদ্যমান সংকটগুলোর স্থায়ী সমাধান করবেন এমন নেতৃত্বই খুঁজছেন চাঁপাইনবাবগঞ্জের ভোটাররা। চাঁপাইনবাবগঞ্জ থেকে জুনায়েদ আল হাবিবের প্রতিবেদন। কৃষি সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এখানে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। আমের রাজধানী খ্যাত এই অঞ্চলে প্রতি বছর প্রায় 3 লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়, যার বাজার মূল্য 10,000 কোটি টাকারও বেশি। অথচ আম সংরক্ষণে এখানে নেই আধুনিক হিমাগার। আমি মনে করি যে এই চাঁপাইনবাবগঞ্জকে শিল্পায়নের জন্য একটা ভালো পদক্ষেপ নেওয়া উচিত। আমের রাজধানীকে গুরুত্ব দিয়ে শিল্প কারখানা গড়ে উঠবে, কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতেও দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদ। আছে মাদকের ভয়াবহতাও। আসছে নির্বাচনে শুধু প্রতিশ্রুতি নয়, বিদ্যমান সংকটগুলোর স্থায়ী সমাধান চান এখানকার ভোটাররা। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, এই 5টি বিষয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে এবং সুনির্দিষ্ট বাস্তবায়ন করবে। আগামীতে যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে তারা যেন এই মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা করে। যেন চাঁপাইনবাবগঞ্জে একজন মন্ত্রী দেওয়া হয় এবং একজন মন্ত্রীর দেওয়া হলে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন এবং এমপিদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি। ভোটের মাঠে এগিয়ে থাকতে বরাবরের মতো প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক, একটি উন্নত, একটি অগ্রসর জেলায় রূপান্তর করতে চাই। চাঁপাইনবাবগঞ্জকে কৃষিতে একটি উন্নত অগ্রসর জেলায় পরিণত করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের যে স্বাস্থ্যের বেহাল অবস্থা, আজকে মানুষ সরকারি হসপিটালে চিকিৎসা পায় না, তার পরিবর্তন করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আর্সেনিক কবলিত পানির বদলে আমি নদী থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে
গোটা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ করতে চাই। আমরা আগামী দিনে একটা মডেল উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে সবাই মিলে আমরা একটা পরিচ্ছন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের নির্বাচনটিকে আমরা প্রাণবন্ত এবং গ্রহণযোগ্য এবং স্বতঃস্ফূর্তভাবে একটা নিরপেক্ষ পরিবেশে একটা নিরপেক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এটিকে এগিয়ে নেব। 5টি থানা 4টি পৌরসভা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 14,10,997 জন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, চাঁপাইনবাবগঞ্জ। এবারের নির্বাচনে বেশ কিছু আসনে ভোটার বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। 2 বছরের ব্যবধানে কোনো জায়গায় লক্ষাধিক নতুন ভোটার যুক্ত হয়েছেন, তেমনি কিছু জায়গায় উল্লেখযোগ্যভাবে কমেছে ভোটারের সংখ্যা। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার তালিকার সঙ্গে তুলনায় মিলেছে এমন তথ্য, যা উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। সাইফুল জুয়েলের রিপোর্ট। নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 1 সংসদীয় আসনে ভোটার ছিল 2,55,202 জন। মাত্র 2 বছরের ব্যবধানে এই আসনটিতে 2,90,317 জন ভোটার বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জ 3 আসনে আসন্ন নির্বাচনে 2,47,710 জন ভোটার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5,93,348 জনে। ফরিদপুর 1 আসনে ভোটার ছিল 3,01,095 জন। তবে বর্তমানে 2,09,445 জন ভোটার বেড়ে হয়েছে 5,10,540 জন। কুমিল্লার আদর্শনগর নিয়ে গঠিত কুমিল্লা 6 আসন এবার 1,70,586 জন ভোটার বেড়ে হয়েছে 6,44,777 জন। সংসদীয় ঢাকা 7 আসন এবার 1,36,287 জন ভোটার বেড়ে হয়েছে 4,79,376 জন। সাতক্ষীরা 2 আসন প্রায় 2 বছরে 1,35,046 জন ভোটার বেড়ে হয়েছে 5,35,654 জন। কালিয়াকৈর গাজীপুর সদর উপজেলা নিয়ে গাজীপুর 1 আসন জনবহুল এলাকাটিতে এবার আরও 1,25,087 জন ভোটার বেড়ে হয়েছে 7,20,939 জন। ঢাকা 4 আসনে ভোটার বেড়েছে 1,07,929 জন। ভোটার কমে যাওয়া আসনগুলোর মধ্যে এগিয়ে আছে নারায়ণগঞ্জের 4 আসন। বিগত নির্বাচনের তুলনায় ভোটার কমেছে 1,55,356 জন, অথচ এই আসনে ভোটার ছিল 6,96,139 জন। বিগত 2 বছরে 1,44,143 জন ভোটার কমেছে সাতক্ষীরা 4 আসনে। সবশেষ নির্বাচনে এই আসনটিতে ভোটার ছিল 4,42,193 জন। 1,39,739 জন ভোটার কমেছে ঢাকা 2 আসনে। সংসদীয় এই আসনটিতে গেল নির্বাচনে ভোটার ছিল 5,58,954 জন। সাইফুল জুয়েল, দেশ টিভি, ঢাকা। গণভোটে হা জয়ী হলে রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধানে আসতে যাচ্ছে বহুমাত্রিক ও মৌলিক পরিবর্তন। সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও রাষ্ট্রপতির ক্ষমতা সব ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের পথ খুলবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের নতুন পদ্ধতি সহ রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও ভারসাম্য নিশ্চিত করতে একগুচ্ছ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের ভিত্তি তৈরি হবে এই গণভোটের মাধ্যমে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। গণভোট, যা গণতন্ত্রের একটি শক্তিশালী হাতিয়ার, যেখানে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ নাগরিকরা সরাসরি হা অথবা না ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটে অংশ নেবেন ভোটাররা। এ ভোটের ফলাফলের ওপরই নির্ভর করছে সংস্কারের বিষয়গুলো আইনি বাধ্যবাধকতা পাবে নাকি রাজনৈতিক সদিচ্ছার গোলকধাঁধায় হারিয়ে যাবে। গণভোটে হা জয়ী হওয়ার অর্থ জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার ইস্যুতে জনগণের সরাসরি অনুমোদন পাওয়া, রাজনৈতিক দলগুলোকে যা প্রতিপালনে বাধ্যবাধকতা দেবে। 12 ফেব্রুয়ারি সাদা ব্যালটের পাশাপাশি গোলাপি রঙের আলাদা ব্যালটে 4টি প্রশ্নের উপর রায় দেবে জনগণ। তবে হা জয়ী হলে কোন কোন সংস্কার প্রস্তাবে বাধ্যবাধকতা তৈরি হবে তা নিয়ে ধোঁয়াশায় অনেকে।
জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাব দুই ভাগে ভাগ করেছে ঐকমত্য কমিশন। হ্যাঁ ভোট জয়ী হলে ৪৭টি প্রস্তাব সংবিধান সংশোধনের মাধ্যমে, বাকি ৩৭টি সংস্কার প্রস্তাব অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। ৪টি বিষয়ের উপর গণভোটের প্রশ্ন নির্ধারণ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধান সংস্কার সহ রাষ্ট্র পরিচালনায় ব্যাপক পরিবর্তন আসবে। সংসদের মেয়াদ ৫ বছরই থাকবে, তবে একজন ব্যক্তি কোনোভাবেই ২ মেয়াদ অর্থাৎ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সাংবিধানিকভাবে ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষ গঠিত হবে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর পাওয়া আসনের আনুপাতিক হারে ১০০ সদস্য নিয়ে। সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ হবে। বাধ্যতামূলকভাবে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। সংসদ সদস্যরা বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে সংসদের উভয় কক্ষের অনুমোদন লাগবে। রাষ্ট্রপতি বর্তমানে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হন। জুলাই সনদ বাস্তবায়ন হলে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন ও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিতে পারবেন। রাষ্ট্রপতিকে অভিশংসনের ক্ষেত্রে উভয় কক্ষের 2/3 ভোট প্রয়োজন হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ সংশোধন করা হবে। প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে আপিল বিভাগ থেকে। বিচারকের সংখ্যা নির্ধারণ হবে প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে। হাইকোর্টের বিচারক নিয়োগের দায়িত্ব থাকবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে। এছাড়া বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা, প্রত্যেক বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শক্তিশালী করা এবং নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত রয়েছে। গণভোটে হ্যাঁ জিতলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে গঠন করা হবে উচ্চকক্ষ। এসবের বাইরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ খুলবে গণভোটে হ্যাঁ জয়ী হলে। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একই সঙ্গে গণভোট ও সংসদ নির্বাচন হয় সুষ্ঠু ভোট গ্রহণ পড়তে পারে চ্যালেঞ্জের মুখে। মাহফুজ রহমানের ক্যামেরায় ঝর্ণা রায়ের রিপোর্ট। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের প্রায় প্রতিটি ভবনই এখন দেখা মিলছে এমন দৃশ্য। গণভোট প্রচারণায় মন্ত্রণালয়গুলো নিজেদের মতো করে টানিয়েছে ব্যানার, চাওয়া হয়েছে হ্যাঁর পক্ষে ভোট। শুধু সচিবালয়ই নয়, মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরগুলোর প্রধান ফটক কিংবা সীমানা প্রাচীরে শোভা পাচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে বড় বড় ডিজিটাল ব্যানার। এই কার্যক্রমের পাশাপাশি সরকারের উপদেষ্টারাও গণভোটে হ্যাঁর পক্ষে দেশের বিভিন্ন এলাকা সফর করে ভোট চেয়েছেন। এই কার্যক্রমে সম্পৃক্ত থেকেছেন প্রশাসনের কর্মকর্তারাও। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ কিংবা নায়ের পক্ষে প্রচার না চালাতে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালালেও নির্বাচনে হ্যাঁর পক্ষে ভোট চাইতে পারে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে আচরণ বিধিমালা আছে 1979, সেখানে বলা আছে সরকারে প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো ক্রমে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারে না। সরকার এখানে শুধু করতে পারে এর ভালো দিকটা বোঝাতে পারে, গণভোটে ভোট দিলে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করতে পারে, সচেতনতা করতে পারে, সবই করতে পারে, শুধু হ্যাঁ জায়গায় ভোট দাও এই কথাটা সরাসরি বলতে পারে না। এদিকে সরকার ও নির্বাচন কমিশনের বিপরীতমুখী নির্দেশনায় বিভ্রান্ত সৃষ্টি হতে পারে বলে মনে করেন তিনি। গণভোটটা এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আমাদের দেশে এর আগে হয়নি, এটা প্রথম।
সেজন্য ইসিকে আগে থেকে এটা করা উচিত ছিল যে গণভোটের প্রচারণাটা কেমন করে করবে, কবে থেকে করবে, তার একটা পরিপত্র তখনই জারি করতে পারতো, কারা করবে। ঠিক প্রচারণা শুরুতেও কিন্তু করেনি, মাঝপথে করেছে। তা আমার কাছে মনে হচ্ছে এখানে ইলেকশন কমিশন অবশ্যই শুরুতে করা উচিত ছিল। দেশে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়ার নজির এটিই প্রথম জানিয়ে এই বিশ্লেষক বলেন, মাঠ প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে এ ধরনের দূরত্ব থাকলে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জের মুখে পড়বে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। ওকে, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জামাতে ইসলামের আমিরের পর এবার হ্যাকড হয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স অ্যাকাউন্ট। হ্যাকিংয়ের পর তার অ্যাকাউন্ট থেকেও দেয়া হয়েছে নারী বিদ্বেষী পোস্ট, এমন তথ্য জানিয়েছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হবে। অপরদিকে জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।